আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য একদম ইউনিক একটা ড্রামা নিয়ে, যেখানে সাধারণ একটি মেয়ে রোবট সেজে একটি ছেলের বাড়িতে আসে, আর ওই ছেলেটি রোবট ভেবে মেয়েটিকে কিস করা থেকে শুরু করে তাকে গোসল করানো, বাসার সব কাজ সহ সবকিছু করাতে থাকে। তারপর তাদের সাথে আর কি কি ঘটে তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো এবার ভিডিও শুরু করি। सुन मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा। ऐ जाने तमन्ना मेरी, करता हूँ इकरार, सातों जन्म में तेरे साथ रहूंगा यार। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক কিয়ানকে দেখতে পাই। সে অনেক বড় একটি শেয়ার ইনভেস্টমেন্ট কোম্পানির সিইও। তবে কিয়ানের ভয়ঙ্কর একটা রোগ ছিল, সেটা হলো মানুষের মাধ্যমে তার অ্যালার্জি হয়। অর্থাৎ সে যদি কোনো মানুষকে ভুলও টাচ করে ফেলে তাহলে তার শরীরে অ্যালার্জি বের হতে শুরু করে, আর যদি কোনোভাবে জড়িয়ে ধরে তাহলে তো সম্পূর্ণ শরীর লাল হয়ে যাওয়ার সাথে সাথে প্রচন্ড রকমের শ্বাসকষ্ট হতে শুরু করে। যাই হোক, এবার কিয়ানকে আমরা একটি ল্যাবের ভিতরে যেতে দেখি। এই ল্যাবের ভিতরে আমরা রোবট বানানোর বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই, সেই সাথে আস্ত একটা রোবটকেও দেখতে পাই। কিয়ান তো ভিতরে এসে রোবটটির দিকে হা হয়ে তাকিয়ে থাকে। তখনই রোবটটি তার চোখ মেলে কিয়ানের দিকে তাকিয়ে থাকে, যা দেখে কিয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যখনই পড়ে যাচ্ছিল তখনই রোবটটি তাকে আবার ধরে নেয়। কিন্তু রোবটটি তাকে ধরার পরই সে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর দ্রুত রোবটটির থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আসলে কিয়ান ভেবেছিল এখনই হয়তো তার অ্যালার্জি অ্যাটাক হবে, তবে দেখা যায় এমন কিছুই হয় না। সে একদম ঠিক আছে, কারণ এটা তো আর মানুষ ছিল না, এই মেয়েটা ছিল একটা রোবট। যাই হোক, এবার রোবট মেয়েটি কিয়ানকে নিজের পরিচয় দিয়ে বলে যে তার নাম হলো ফ্যাং এবং সে অনেক ইন্টেলিজেন্ট একটি রোবট। এইসব শোনার পর কিয়ান আরো বেশি অবাক হয়, কেননা রোবটটি দেখতে তো একদমই মানুষের মতো ছিল। তারপর ফ্যাং নিজের ড্রেস খুলতে শুরু করে দেয়, যা দেখে কিয়ান তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। মানুষ না হলেও তো তার শরীরের প্রত্যেকটা পার্ট মানুষের মতোই ছিল, ফলে কিয়ান তো কি করবে কিছুই বুঝতে পারছিল না। এই কারণে সে দ্রুতই এই রোবটটিকে বলে তার ড্রেসটা পরে নিতে। অন্যদিকে আমরা ইয়াং নামের একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, সেই মূলত এই রোবটটি তৈরি করেছিল। ইয়ান তার বোনকে ফোন করে জিজ্ঞাসা করে সে কিভাবে ওই ইনভেস্টরকে রাজি করাবে তার তৈরি রোবটটির উপর ইনভেস্ট করার জন্য। এখানে তার বোন বিভিন্ন টিপস দিতে থাকে। সে ইয়াংকে বলে তুমি তার সাথে অনেক ভালো ব্যবহার করবে। ইয়ানের বোন ছিল একজন নার্স, তাকে ডাকা হলে সে ফোনটি কেটে কাজে চলে যায়। এদিকে দেখা যায় রোবট ফ্যাং নিজের সম্পর্কে অনেক কথা কিয়ানকে বলছিল, এমনকি নিজে থেকেই কিয়ানের সাথে হ্যান্ডশেকও করতে যায়। এখানে সে কিয়ানকে টাচ করার পর বলে তুমি যখন এখানে এসেছিলে তোমার হার্টবিট ছিল 77, কিন্তু আমাকে দেখার পর তোমার হার্টবিট তো অনেক বেশি বেড়ে গিয়েছে। আমার তো মনে হয় তুমি আমাকে একটু বেশি পছন্দ করে ফেলেছো। কিয়ান তো তার এসব কথা শুনে অনেক লজ্জা পাচ্ছিল। তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ান কিয়ানকে বলতে থাকে আমি প্রথম ব্যক্তি যে কিনা সাকসেসফুলি এরকম একটি রোবট তৈরি করতে পেরেছি। রোবটটি সব কাজ অনেক ভালোভাবে করতে পারে। আপনি কি আমার তৈরি এই রোবটটির উপর ইনভেস্ট করতে চান? তখন কিয়ান ইয়ানকে বলে সে এ বিষয়ে ভেবে তাকে জানাবে, অথচ নিজেই তখন কল্পনা করতে থাকে কিভাবে রোবটটি তাকে সবসময় খেয়াল রাখবে এবং যত্ন করবে। এদিকে আমরা ইয়ানের বোনকে দেখতে পাই, তার নামও ফ্যাং ছিল। আসলে ইয়ান রোবটটির চেহারা তার বোনের চেহারার মতো করেই তৈরি করেছিল, আর এই কারণে সে তার বোনের নামের সাথে মিল রেখে রোবটটির নামও ফ্যাংই রাখে। অন্যদিকে দেখা যায় আসল ফ্যাং একটি বাচ্চা মেয়ের দেখাশোনা করছিল, তবে বাচ্চা মেয়েটি ছিল খুবই জেদি। সে তো এখানে ক্যান্ডি খাওয়ার জন্য জেদ করতে থাকে। তখন ফ্যাং তাকে একটি ক্যান্ডি খেতে দেয়। অন্যদিকে কিয়ান ল্যাব থেকে চলে যাচ্ছিল আর রোবটটির কথাই ভাবছিল। এর পরের সিনে দেখা যায় ইয়ান মনে করতে থাকে
তার বোন ফ্যাং তাকে কি বলেছিল। সে তো বলেছিল ইনভেস্টর যখন এখান থেকে চলে যাবে ইয়ান যেন তখন ভালোভাবে তাকে গুড বাই জানায়। এই কারণে ইয়ান চলে যায় দরজাটি খুলে দেওয়ার জন্য, কিন্তু সে ভুল করে কিয়ানকে টাচ করে ফেলে। ফলে কিয়ানের তো অ্যালার্জি অ্যাটাক শুরু হয়ে যায় আর তার শ্বাস নিতেও সমস্যা হতে শুরু করে। তারপর কিয়ান তার পকেট থেকে মেডিসিন বের করে, কিন্তু মেডিসিন নেওয়ার আগে সে নিচে ফ্লোরে পড়ে যায়। এখানে ইয়ান আবারও ভুল করে মেডিসিনের বোতলের উপর পা রাখে, ফলে সেটিও সেখানেই ভেঙে যায় আর বেচারা কিয়ানের অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে যায়। এদিকে আমরা ফ্যাংকে দেখি ডক্টর তাকে অনেক বকা দিচ্ছিল, কেননা ডক্টরের নিষেধ থাকা সত্ত্বেও ওই বাচ্চা মেয়েটিকে সে ক্যান্ডি খেতে দিয়েছিল। ডক্টর ফ্যাংকে বলে সে কি জানে তার এই ছোট্ট ভুলের জন্য তাকে জব থেকে বের করে দেওয়া যেতে পারে। তখনই ফ্যাংয়ের কাছে তার ভাই ইয়াং ফোন করে এবং বলে আমি তো এখানে সবকিছু গোলমাল করে ফেলেছি। সিউকে ইমপ্রেস করার জায়গায় আমি তো সিউকে মারতে যাচ্ছি। সব শোনার পর ফ্যাং ইয়ানকে বলে সে যেন কিয়ানকে নিয়ে এখনই হসপিটালে চলে আসে। তারপর কিয়ানকে হসপিটালে নিয়ে আসা হয়। ফ্যাং বারবার কিয়ানকে তার চোখ দুটি খোলা রাখার জন্য বলছিল। এখানে আমাদেরকে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে কিয়ান যখন ছোট ছিল তখন তাদের একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন তার সাথে তার বাবা মাও ছিল। সেখানে তার মাও তাকে চোখ খোলা রাখার জন্য বলছিল এবং গাড়ি থেকে বাইরে বের হওয়ার জন্য বলছিল, কিন্তু কিয়ান তার বাবাকে ছেড়ে কিছুতেই আসতে চাইছিল না। ফ্যাং এর কথা শুনে কিয়ানের এই ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। তখনই কিয়ানের জ্ঞান ফিরে আসে এবং সে আবারও চোখ মেলে তাকায়। তারপর ফ্যাং কিয়ানের ফোন থেকে ফোন করে কিয়ানের বাড়ির লোকদের হসপিটালে আসতে বলে। একটু পর সেখানে কিয়ানের এক আঙ্কেল চলে আসে একটি সুটকেস নিয়ে। তিনি কিয়ানকে ছোটবেলা থেকে দেখাশোনা করে। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর কিয়ান আবারও বাড়ি ফিরে আসে। এখানে কিয়ানের আঙ্কেল মিস্টার চাও কিয়ানকে বলে তোমার অসুখটা তো দিন দিন বেড়েই যাচ্ছে, তোমার উচিত ভালোভাবে আগে তোমার চিকিৎসা করা। কিয়ান বলে অলরেডি সে অনেক চিকিৎসকের সাথেই কথা বলেছে, কিন্তু এতে কোনো লাভই হয়নি। এবার দেখা যায় কিয়ানের বাড়িতে মিস্টার লি নামের একজন ব্যক্তি আসে। সে লোকটির মোটেও সুবিধার ছিল না। কিয়ান তাকে একদমই পছন্দ করত না। মিস্টার লি বলে এখন কোম্পানির অবস্থা তেমন ভালো যাচ্ছে না, সেই সাথে তো এখন কিয়ানের শরীরটাও ভালো না, তাহলে সে কিভাবে কোম্পানি দেখাশোনা করবে। কিয়ান বলে এসব কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা আগে বলুন। মিস্টার লি বলে আসলে আমি চাই না আমাদের এই কোম্পানিটা শেষ হয়ে যাক, এই জন্য আমি কোম্পানির সিইও হতে চাই, কারণ তোমার শরীর এখন একদমই ভালো না। কিয়ান তখন তাকে থামিয়ে বলে প্রথমত আমার বাবা মা মারা যাওয়ার পরই আপনি আমাদের কোম্পানি থেকে অনেকগুলো শেয়ার পেয়েছেন, তাহলে এখন আবার কোম্পানির সিইও হতে কেন চান। লি বলে দেখো তুমি এখন বিশ্বাস করে নাও তোমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাদেরকে কেউ মার্ডার করেনি। কিয়ান বলে আমি আপনার কথা কেনই বা বিশ্বাস করব, তাছাড়া আমি থাকতে আপনি কখনোই এই কোম্পানির সিইও হতে পারবেন না। তারপর কিয়ান তার আঙ্কেলকে বলে তিনি যেন মিস্টার লিকে এখনই এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে ফ্যাং ল্যাবে আসে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য। সে রোবটের কাছ থেকে জানতে পারে ইয়ান এখন নিজেই নিজেকে শাস্তি দিচ্ছে। ফ্যাং তার ভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছিল। সে ইয়ানকে খাবারগুলো খেতে বলে, কিন্তু ইয়াং বলে সে কোনো খাবারই খাবে না, কারণ সে অনেক কষ্ট করে একজন ইনভেস্টরকে পেয়েছিল, কিন্তু সবকিছু এখন সে গোলমাল করে ফেলেছে। এখন তার ভুলের জন্য এই রোবটটির উপর কেউই ইনভেস্ট করবে না। ফ্যাং তখন খাবার খাওয়ার জন্য তাকে লোভ দেখায় আর শেষ পর্যন্ত ইয়ানও চলে আসে খাবারগুলো খেতে। এখানে ফ্যাং ইয়ানকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য আরো একটা নতুন ইনভেস্টরকে খুঁজে এনে দিব। এদিকে কিয়ানকে দেখা যায় সে তার একটি সিক্রেট রুমে আসে। রুমটি দেখার পর আমরা বুঝতে পারি কিয়ান তো এখানে সিক্রেটলি তার বাবা মায়ের কার অ্যাক্সিডেন্টের ঘটনার উপর ইনভেস্টিগেশন করছে। তার কাছে এখনো মনে হয় সেদিনের ঘটনাটা কোনো একটা অ্যাক্সিডেন্ট নয়, বরং মার্ডার ছিল। এদিকে ইয়ানের কাছে কিয়ানের একটি মেসেজ আসে। কিয়ান বলছিল আমি প্রথমে ওই রোবটটিকে ট্রায়াল দিতে চাই। এটা দেখে ইয়ান তো মহা খুশি।
ফাইনালি সে একজন ইনভেস্টরকে পেয়ে গিয়েছে। তখনই ল্যাবে থাকা একটি অ্যালার্ম বেজে ওঠে। আসলে সেখানে কিছু সমস্যা দেখা দিচ্ছিল, আর ফ্যাং নামের রোবটটির মধ্যে ভাইরাস ঢুকে গিয়েছিল, তাই রোবটটি শাটডাউন হয়ে যায়। পরের দিন সকালে কিয়ান ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে বাড়ির সামনে অনেক সুন্দর একটি বক্স রাখা। সে যখন বক্সটি খোলে তখন দেখে সেখানে রয়েছে ফ্যাং নামের সেই রোবটটি। কিয়ান ফ্যাং এর কাছে এসে ভালোভাবে তাকে দেখতে থাকে। ফ্যাং যখন দেখে কিয়ান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে তখন সে তো একটু নার্ভাস হয়ে যায়। এ থেকে আমরা বুঝতে পারি এটা আসলে রোবট নয়, বরং আসল ফ্যাং ছিল। আসলে গতকাল রাতে রোবটটির সিস্টেমে কিছু সমস্যা দেখা দেওয়ায় রোবটটি একদম ড্যামেজ হয়ে গিয়েছিল, আর ইয়ান অনেক চেষ্টা করার পরও কিছুতেই রোবটটি ঠিক করতে পারেনি। আর এখন রোবটটি ঠিক করার জন্য তার আরো বেশ কিছু সময় প্রয়োজন। এই কারণে ইয়ানের মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, যেটা দেখার পর আসল ফ্যাং তার ভাইকে বলেছিল, তুমি তো এই রোবটটিকে আমার মতো চেহারা দিয়ে বানিয়েছো, তাহলে আমি কিছুদিনের জন্য রোবটটির জায়গায় রোবট সেজে কিয়ানের বাড়িতে যাব, আর সেই ফাঁকে তুমি দ্রুত রোবটটি আবারও ঠিক করে সেখানে পাঠিয়ে দিবে। ইয়ান বলে, আমি এটা কখনোই করতে পারি না, তুমি আমার বোন হও, আমি তোমাকে কিভাবে ট্রায়াল দেওয়ার জন্য কিয়ানের বাড়িতে পাঠাতে পারি। কিন্তু ফ্যাং তাকে অনেকবার জোর করে, যার কারণে ইয়ান বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এদিকে কিয়ান তো ফ্যাং এর বেশ কাছাকাছি গিয়ে তার দিকে তাকিয়েছিল। এসব দেখে আসল ফ্যাং তো কিয়ানকে ভুল বুঝে এবং মনে মনে বলে, এই ছেলে তো দেখছি মোটেও সুবিধা না, ট্রায়াল করার নাম করে আমাকে এখানে এনে এখন খারাপ নজর দিচ্ছে। সে কিভাবে একটি মেয়ে রোবটের দিকে এভাবে তাকিয়ে থাকতে পারে? সে যদি আর 10 সেকেন্ড আমার দিকে এভাবে তাকিয়ে থাকে তাহলে আমি তার মুখে মেরে একদম মুখটা ভেঙে দিব। তখনই কিয়ান বলতে থাকে, আরে তুমি তো দেখছি একদম মানুষের মতো করে নিঃশ্বাস নেওয়ার অভিনয়ও করতে পারো। ইয়ান তো দেখছি আসলেই তোমাকে অনেক বেশি ইন্টেলিজেন্ট করে আবিষ্কার করেছে। কিয়ানের মুখে এই কথা শোনার পর ফ্যাং বুঝতে পারে কিয়ান এতক্ষণ ধরে এই বিষয়টাই চেক করছিল, তার দিকে কোনো খারাপ নজর দেয়নি, আর সে কি নাকি ভেবে বসে আছে। যাই হোক, এবার ফ্যাং কিয়ানকে বলতে থাকে তার ভিতরে কি কি সিস্টেম সেট করা হয়েছে আর সে কি কি কাজ করতে পারে। এবার কিয়ান তো ফ্যাংকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিতে থাকে। আসলে সে তো আর জানতো না যে এটা রোবট নয়, বরং সত্যিকারের মানুষ। এদিকে বেচারি ফ্যাংকে বাধ্য হয়ে এই সবগুলো কাজ করতে হয়। এবার কিয়ান ফ্যাংকে বলে, তুমি এখন আমাকে একটা গান গিয়ে শোনাও। ফ্যাং তখন মনে মনে বলতে থাকে, আমি যদি গান গাওয়া শুরু করি তাহলে মনে হবে কাকেরা কাকা করে ডাকছে। এই জন্য সে এবার বাহানা বানিয়ে বলে, আমার ভিতরে গান গাওয়ার সেই সিস্টেমটি এখনো ভালোভাবে সেট করা হয়নি, তাই আমি এটা ইউজ করতে পারবো না। কিয়ান বলে, তোমাকে তো এটা ইউজ করতেই হবে, কারণ আজ থেকে প্রতি রাতে তোমাকে গান শুনিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। এখন ফ্যাং তো পড়ে যায় মহা বিপদে, তাই সে এখানে অনেক চিৎকার করে জোরে জোরে গান গাইতে থাকে। ফ্যাং এর এত জোরে চিৎকার করে গান গাওয়ার শব্দ আঙ্কেল চাও শুনতে পায়। তখনই আঙ্কেল চাওর কাছে একটি ফোন চলে আসে, এজন্য তিনি এখান থেকে চলে যায়। এদিকে কিয়ানের গলায় তো তখন একটি খাবার আটকে গিয়েছিল, যেটা দেখার পর ফ্যাং তাকে সাহায্য করতে থাকে এবং সে খাবারটি গলা থেকে বের করতে সফল হয়। কিন্তু ওই সময় আবার আঙ্কেল চাও ভিতরে এসে পড়ে, আর দুজনকে এরকম অবস্থায় দেখে আঙ্কেল চাও তো হা করে তাদের দিকে তাকিয়ে থাকে। কিয়ান তখন ওনাকে বলে, তিনি যেরকম ভাবছে এখানে এরকম কিছুই হচ্ছে না। ফ্যাং তো শুধুমাত্র তার গলায় আটকে যাওয়া খাবারটা বের করতে সাহায্য করছিল। আঙ্কেল বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। সে বলতে থাকে, আমাদের কিয়ান তো দেখছি এখন অনেক বড় হয়ে গিয়েছে। যাই হোক, তারপর আঙ্কেল কিয়ানকে বলে, আমার মনে হয় কোম্পানির সিইও হওয়ার জন্য মিস্টার লি কোনো পরিকল্পনা করছে। আঙ্কেল এখান থেকে চলে যাওয়ার পর কিয়ান ফ্যাংকে বলে, তুমি তোমার চোখের চশমাটি খুলে ফেলো। ফ্যাং যখন চশমা খুলছিল তখন কিয়ান মনে মনে বলতে থাকে, এর চোখ দুটো তো দেখছি অনেক সুন্দর। সে ফ্যাংকে বলে, এখন থেকে তুমি চশমা ছাড়াই থাকবে, আর এখন আমার সাথে আমার কোম্পানিতেও যাবে, এখনই গিয়ে রেডি হয়ে নাও। অন্যদিকে আমরা কোম্পানিতে মিস্টার লিকে একটি মিটিং করতে দেখতে পাই। সে সবাইকে কিয়ানের যে রোগটি ছিল তার বিষয়ে বলছিল।
সেই সাথে ডক্টরের রিপোর্টটিও দেখাচ্ছিল। তারপর তিনি এই বলে সবার মাথা খাচ্ছিল যে কোম্পানির সিইও হিসেবে কিয়ানকে রাখা খুবই বিপজ্জনক, তাই তাকে যেন নতুন করে সিইও বানানো হয়। তখনই অফিসে কিয়ান আসে, তার সাথে ফ্যাংও ছিল। কিয়ান বারবার সবার সামনে ইচ্ছে করে ফ্যাংকে টাচ করছিল, যা দেখে সবাই ভাবতে থাকে তাহলে কি মিস্টার লি এতক্ষণ ধরে কিয়ানের সম্পর্কে তাদেরকে মিথ্যে বলেছে, নাকি কিয়ান এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। তারপর কিয়ান মিস্টার লিকে উদ্দেশ্য করে বলে, আমি যতদিন বেঁচে আছি ততদিন অন্য কেউ এ কোম্পানির সিইও কখনই হতে পারবে না। এদিকে দেখা যায় ফ্যাংয়ের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, এই জন্য সে কিয়ানকে বলতে থাকে সে একটু ওয়াশরুমে যাবে। আসলে এরা দুজন যখন গাড়ির মধ্যে ছিল তখন কিয়ান ফ্যাংকে বলেছিল, অফিসে যাওয়ার পর তুমি একদম মানুষের মতোই আচরণ করবে, আর যদি তোমার চার্জ শেষ হয়ে যায় তাহলে তুমি ওয়াশরুমে যাওয়ার কথা বলবে, আর তাতেই আমি বুঝে নিব যে তোমার চার্জের দরকার। আর এখন কিয়ান ফ্যাংকে নিয়ে ওখান থেকে বাইরে চলে আসে। এখানে সে ফ্যাং তো ওয়াশরুম খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সে কোথাও কোনো ওয়াশরুম খুঁজেই পাচ্ছিল না। এর কিছুক্ষণ পর যুদ্ধ একটা পায়, কিন্তু সেটা ছিল ছেলেদের। ফ্যাং সেখানে ঢুকতেই যাচ্ছিল, কিন্তু কিয়ান তাকে থামিয়ে নেয়। তারপর ফ্যাংকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। কিয়ান ফ্যাংকে বলে, বাহ, তুমি তো বেশ ভালোই অভিনয় করতে পারো, তোমাকে দেখে বোঝার উপায় ছিল না যে তুমি একটা রোবট। এত ভালো অভিনয় করার জন্য তোমাকে তো পুরস্কার দেওয়া উচিত। যাই হোক, এবার তারা বাড়ি ফেরার পর কিয়ান ফ্যাংকে বলে, প্রথমে তুমি কি নিজেকে চার্জ করতে চাও নাকি তোমার গিফট পেতে চাও? এই বলে কিয়ান তো ফ্যাংকে ভিতরে নিয়ে এসে লিকুইড জাতীয় কিছু গিফট দেয় আর বলে, তুমি এগুলো খেয়ে নিবে, এতে তোমার ইঞ্জিন এবং সমস্ত সিস্টেম আরো ভালোভাবে কাজ করবে। কি একটা অবস্থা! এই মেয়ে যদি এখন এগুলো খায় তাহলে কি সে আর বেঁচে থাকবে? সে তো একদম চাঁদে চলে যাবে। কিন্তু সেটা কি আর কিয়ান বুঝতে পারছিল? যাই হোক, এখানে ফ্যাংয়ের তো এইসব কিছু দেখে অনেকটাই রাগ হচ্ছিল। তার মন চাচ্ছিল কিয়ানকে একটা লাথি মেরে এখনই এখান থেকে বের করে দিতে, কিন্তু তার হাতে কিছুই করার ছিল না, সবকিছু হজম করতে হচ্ছিল। যাই হোক, এবার কিয়ান আবার বলতে শুরু করে, চলো আমি নিজেই তোমাকে চার্জে বসিয়ে দেই। তারপর সে ফ্যাংকে রোদে দাঁড় করিয়ে রাখে। ফ্যাং কিয়ানকে বলে, আপনাকে এখানে কষ্ট করে থাকতে হবে না, আমি নিজেই নিজেকে চার্জ করিয়ে নিব। কিন্তু কিয়ান তো সেখানেই বসে থাকে। একটু পর কিয়ানের কাছে একটি কল আসলে সে সেখান থেকে চলে যায়। এই সুযোগে ফ্যাং তো ওয়াশরুম খুঁজতে শুরু করে দেয়। তারপর ফ্যাং সুইমিং পুলের কাছে আসলে সেখানে কিয়ানও আসে। হঠাৎ করে কিয়ান দেখে ফ্যাং ভয় পেয়ে যায়, ফলে সে সুইমিং পুলের ভিতরেই পড়ে যায়। কিয়ান তাড়াতাড়ি করে ফ্যাংকে বাঁচিয়ে নেয়। অপরদিকে ইয়ানের কাছে একটি অ্যালার্ম বেজে ওঠে। সে মনে করে কিয়ান তার বোনকে নিশ্চয়ই বুলি করছে। এদিকে ফ্যাংকে বাঁচানোর পর কিয়ান বলতে থাকে, ভালো হয়েছে তুমি ওয়াটারপ্রুফ ছিলে, এই জন্যই তো পানিতে পড়ার পরও তোমার কোনো ক্ষতি হয়নি, তা না হলে কি যে হতো। ফ্যাং বলে তার হাতে একটা ব্যাসলাইট পানিতে পড়ে গিয়েছে। এটা শুনে কিয়ান আবারও পানির ভিতরে গিয়ে ব্যাসলাইটটি খুঁজে এনে দেয়। তারপর দেখা যায় কিয়ান ফ্যাংয়ের চুল শুকাতে সাহায্য করছিল। সে বলে, তোমার শরীরে তো একটা সুইচ থাকার কথা, যেটাতে প্রেস করলে তোমার চুলগুলো শুকিয়ে যাবে, কিন্তু ওই সুইচটি কোথায়? ফ্যাং কিছু বলতেই যাবে তার আগে কিয়ানের একটি কল আসায় সে সেখান থেকে চলে যায়। তারপর ফ্যাং যখন বাসায় একা ছিল তখন সেখানে ইয়ান আসে আর বলে, ওই শয়তান ছেলে কিয়ানের এত বড় সাহস হয় কি করে যে আমার বোনকে বুলি করে? কোথায় সে? এখনই আমি তাকে দেখে নিচ্ছি। এদিকে কিয়ান এসেছিল একটি মেয়ের সাথে দেখা করতে। মেয়েটি কিয়ানের ছোটবেলার বন্ধু ছিল, তার নাম ছিল লিলি। লিলি অনেকদিন পর দেশে ফিরেছে। সে কিয়ানকে জিজ্ঞাসা করে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। কিয়ান জানায় তার কোনো গার্লফ্রেন্ড নেই। লিলি তখনই কিয়ানকে বিয়ের জন্য প্রপোজাল করে দেয়। তবে কিয়ান বলে সে এখন এসবে জড়াতে চায় না, সে আগে তার বাবা মায়ের খুনিকে ধরতে চায়। অন্যদিকে বাড়িতে ইয়ান যখন ফ্যাংয়ের কাছ থেকে কিয়ানের ব্যাপারে সব কথা জানতে পারে তখন তো উল্টো তার কিয়ানের জন্যই খারাপ লাগতে শুরু করে। তারপর ইয়ান ফ্যাংকে একটি স্মার্ট ওয়াচ দিয়ে বলে, তোমার কোনো সমস্যা হলে তুমি এখানে থাকা বাটনটি প্রেস করে দিবে,
তাহলে আমি বুঝে নিব কিয়ান তোমাকে বুলি করছে। পরের সিনে আমরা লিলিকে দেখতে পাই, সে তার বাড়িতে ফিরে এসেছিল। এখানে আমরা জানতে পারি লিলি আসলে মিস্টার লি এর মেয়ে। মিস্টার লি লিলিকে বলে, আমি জানি তুমি কিয়ানকে পছন্দ করো, কিন্তু তাকে বিয়ে করে কোনো লাভ হবে না, কারণ তুমি তাকে টাচই করতে পারবে না। এর থেকে ভালো হয় তুমি এখন থেকেই কিয়ানকে ভুলে যাও। আসলে লিলি আর কিয়ান ছোটবেলা থেকে ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু যেদিন থেকে কিয়ানের বাবা মা মারা গিয়েছিল সেদিন থেকে কিয়ান আর কারোর সাথেই ভালো করে কথা বলতো না, এমনকি লিলির সাথেও না। কেউ তাকে টাচ করুক এটাও কিয়ান পছন্দ করতো না। মানুষের প্রতি তার একটা ঘৃণাভাব চলে আসে, ফলে তার মধ্যে মানুষের অ্যালার্জি হওয়ার মতো অদ্ভুত একটা রোগ তৈরি হয়ে যায়। যাই হোক, এদিকে কিয়ান বাড়ি ফিরে দেখতে পায় সম্পূর্ণ বাড়ি ধোঁয়ায় ভরে গিয়েছে। সে মনে করে বাড়িতে হয়তো আগুন লেগেছে, এই জন্য সে প্রথমে কিচেনে আসে, কিন্তু রান্নাঘরে এসে সে দেখে এখানে বসে ইয়ান তো অনেক মজা করে খাবার খাচ্ছে। সে ইয়ানকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখনই রান্নাঘর থেকে ফ্যাং বলে সেই ইয়ানকে এখানে ডেকেছে, সে তো রান্না করে পরীক্ষা করতে দেখতে চাইছিল তার এই ফাংশনটি কেমন কাজ করছে। কিয়ান বলে তাহলে তো আমার এখনই খাবারগুলো টেস্ট করা উচিত। এই বলে সেও খাবার টেবিলে খেতে বসে পড়ে। তারপর সে ফ্যাংকে পানি দেওয়ার জন্য বলে। ফ্যাং যখন কিয়ানের দিকে গ্লাস এগিয়ে দেয় তখন কিয়ান ফ্যাংয়ের হাতে একটি ক্ষত দেখতে পায়। সে জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো। এই দেখে ইয়ান অনেক জোরে চিৎকার করে কিয়ানকে বলে, খবরদার, তুমি আমার রোবটকে টাচ করবে না। কিন্তু কিয়ান তো ফ্যাংকে জড়িয়ে ধরে বলে, দেখো আমি তোমার রোবটকে টাচ করেছি, এখন তুমি কি করবে? তাছাড়া রোবটটি তো আমাকে অনেক বেশি ভালোবাসে। এখানে ফ্যাং কি করবে কিছু বুঝতে না পেরে সে চার্জ শেষ হয়ে যাওয়ার অভিনয় করে চোখ বন্ধ করে থাকে। এইদিকে বাইরে থেকে কেউ একজন তাদের উপর নজর রাখছিল, যেটা আবার আঙ্কেল চাও দেখতে পায়। অন্যদিকে দেখা যায় ফ্যাং সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে সে ভাবতে থাকে নিশ্চয়ই তার ভাই আর কিয়ানের মধ্যে বড় ধরনের কোনো ফাইট হয়েছে, কিন্তু সে রুমে এসে দেখে দুজনে তো মজা করে গেম খেলছে, আর এই গেমে ইয়ান জিতে যায়। সে কিয়ানকে বলে, তুমি না বলেছিলে গেমে যদি আমি জিতে যাই তাহলে তুমি আমার সব কথা শুনবে? এখন আমি বলছি তুমি আমার রোবটকে একদম টাচ করবে না। তখন কিয়ান ফ্যাং এর কাছাকাছি এসে বলতে থাকে, দেখো তো আমার কপালে কিছু লেগে আছে কিনা। ফ্যাং কিয়ানের কপালে হাত রাখলে কিয়ান ইয়াংকে বলে, দেখো আমি তোমার রোবটকে টাচ করিনি, বরং তোমার রোবটই আমাকে টাচ করেছে। এবার ইয়ান এখান থেকে চলে যাওয়ার আগে ফ্যাং এর মতো সেম একটি ওয়াচ কিয়ানকেও দিয়ে যায়। তারপর রাতের বেলা দেখা যায় ফ্যাং শাওয়ার নিচ্ছিল, যেটার শব্দ কিয়ানও শুনতে পায়, কারণ তাদের দুজনের কাছেই সেম ওয়াচ ছিল, যা একটির সাথে অন্যটির কানেক্ট ছিল। ফ্যাংও তখন বুঝতে পারে যে কিয়ান হয়তো এখনই এখানে চলে আসবে, আর সত্যি সত্যি কিয়ান সেখানে একটি লাঠি নিয়ে চলে আসে। হঠাৎ করে কিয়ান চলে আসায় ফ্যাং একটু ভয় পেয়ে যায়। তারপর কিয়ান ফ্যাংকে বলে, তোমার আবার শাওয়ার নেওয়ার কি প্রয়োজন ছিল? ফ্যাং বলে, মানুষের সাথে থাকতে থাকতে সেও মানুষদের অভ্যাসগুলো নিজের মাইন্ডে সেট করে নিয়েছে, এই জন্যই তো সে এখন শাওয়ার নিচ্ছে। কিয়ান তখন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন কিয়ান ফ্যাংকে অফিসে নিয়ে আসে। সে তাকে এখানে একদম মানুষের মতো করে ব্যবহার করতে বলে। তারপর দেখা যায় লিলিও এক কোম্পানিতে আসে। সে এখানে এসেছিল কিয়ানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জবটি নেওয়ার জন্য, কিন্তু কিয়ান তাকে অ্যাসিস্ট্যান্ট বানায় না। তখন সেখানে ফ্যাং চলে আসে। লিলি কিয়ানকে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে। ফ্যাং বলে সে কিয়ানের অ্যাসিস্ট্যান্ট। লিলি বলতে শুরু করে, আমিও তো এখানে এসেছি কিয়ানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। তারপর সে নিজের যোগ্যতা সম্পর্কে বলতে থাকে, কিন্তু কিয়ান তার কথার গুরুত্ব না দিয়ে ফ্যাংকে ধরে বলে, আমার অ্যাসিস্ট্যান্ট আমার জন্য একদম পারফেক্ট, আর আমি তাকে অনেক পছন্দ করি। তার মুখে এসব কথা শুনে ফ্যাং তো অনেক বেশি অবাক হয়। যাই হোক, এবার রাতের বেলায় কিয়ানকে আবারও সেই সিক্রেট রুমে যেতে দেখা যায়। এখানে কিয়ান একটি পাজল মিলাতে বসে পড়ে। এটা তার বাবা তাকে গিফট করেছিল, আর বলেছিল এই পাজলটি সম্পূর্ণ মিলাতে পারলেই তোমাকে একটি গিফট দেওয়া হবে, এবং তুমি সবসময় এখানে থাকা স্টারগুলোকে ফলো করবে। তারপর আমরা জানতে পারি কিয়ানের আঙ্কেল চাও মিস্টার লিয়ের একজন অ্যাসিস্ট্যান্টের সাথে মিলেছিল। অন্যদিকে ফ্যাংকে দেখা যায়
সে কিয়ানের জন্য স্ট্রবেরি নিয়ে এসেছিল। কিয়ান ফ্যাংকে বলে, তুমি কি তোমার সিস্টেমের মাধ্যমে জানতে পারোনি যে আমার এখন একদমই ক্ষুধা নেই? ওই দিন আবার ইয়ান কিয়ানের বাড়িতে আসলে ফ্যাং খাবার রান্না করে তাদেরকে খেতে দেয়। কিয়ান আগে ইয়ানকে খাবার খেতে বলে। এটা শুনে ফ্যাং মনে মনে ভাবতে থাকে, সে কি ভেবেছে আমি তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছি? এদিকে ইয়ান তো অনেক মজা করে খাবার খাচ্ছিল। এটা দেখে কিয়ান যখনই মুখে খাবার নেয় তখনই জালে তার অবস্থা একদম বেহাল দশা হয়ে যায়। ইয়ান এবং কিয়ান দুজনেই জালের জন্য উঠে যায়, আর এই সুযোগে ফ্যাং সবগুলো খাবার খেয়ে নেয়। কিয়ান যখন ফ্যাংয়ের কাছে আসে তখন সে দেখে ফ্যাংয়ের মুখে কিছু লেগে আছে। যা দেখে কিয়ান জিজ্ঞাসা করে, তোমার মুখে এগুলো কি লেগে আছে? ফ্যাং তো ভয় পাচ্ছিল আজ বুঝি সে ধরাই পড়ে গেল। তখনই কিয়ান বলে ওঠে, ও বুঝতে পেরেছি, আমি তোমাকে যে লিকুইডগুলো দিয়েছিলাম তুমি ওইগুলো খেয়েছো তাই না? ফ্যাং বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইগুলোই খেয়েছি। আমি কি আর মানুষ যে তোমাদের মতো খাবার খাবো? এদিকে ইয়ানের কাছে একটি নোটিফিকেশন আসে। সে বুঝতে পারে কিয়ান তার বোনকে বুলি করছে। সাথে সাথে সে ফ্যাংকে ফোন করে বলে, ওই শয়তান ছেলেটা কি আবারও তোমাকে বুলি করতে শুরু করেছে? এমনকি কিয়ানকে মারার জন্য ইয়ান তো দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে যেতে থাকে। ফ্যাং তার ভাইকে বলে কিয়ান মোটেও তাকে বুলি করেনি, বরং ভুল করে সে নিজেই ওয়াচের বাটনে প্রেস করে ফেলেছে। এখানে ফ্যাং তার ভাইকে এটাও বলে যে সে যেন তাকে নিয়ে এত বেশি চিন্তা না করে। পরের দিন কিয়ানের বাড়িতে লিলি আসে। লিলিকে আসতে দেখে ফ্যাং সব জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু লিলি তাকে দেখে ফেলে। সে বলে, এর মানে তোমরা দুজন একসাথেই থাকো। তখন কিয়ানো সেখানে আসে। সে ফ্যাংকে তার আর লিলির জন্য খাবার রান্না করতে বলে। ফ্যাং যখন রান্না করছিল তখন লিলি তার কাছে এসে তাকে টাচ করতে যায়। তখনই কিয়ান এসে লিলির হাতটা ধরে নেয় আর বলে, তুমি ফ্যাংকে টাচ করবে না। লিলি তো অনেক খুশি হয়েছিল কারণ কিয়ান তার হাতটা ধরেছিল। সে কিয়ানকে বলতে থাকে, এর মানে তুমি এখন ঠিক হয়ে গিয়েছো। ওর এই কথাটা বলা শেষ হতে না হতে কিয়ানের অ্যালার্জি অ্যাটাক শুরু হয়ে যায়, আর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে সেন্সলেস হয়ে যায়। তারপর ফ্যাং তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তখন তার মনে পড়ে যায় সেদিন হসপিটালে আঙ্কেল চাও সাথে করে একটি সুটকেস নিয়ে এসেছিল। ফ্যাং ওই সুটকেসটি খুঁজে নিয়ে আসে এবং তার মধ্যে রাখা একটি ইঞ্জেকশন কিয়ানকে দিয়ে দেয়, যার ফলে কিয়ান এবারের মতো বেঁচে যায়। আর এখন তাকে বাঁচানোর জন্য সে তো ফ্যাংকে ধন্যবাদ জানায়। লিলিও ততক্ষণে আঙ্কেল চাওকে নিয়ে এখানে আসে। সে ফ্যাংকে কিয়ানের থেকে দূরে থাকার জন্য বলছিল। আঙ্কেল তখন লিলিকে এখান থেকে নিয়ে বাইরে চলে যায়। তারপর আঙ্কেল লিলিকে এখান থেকে নিয়ে বাইরে আসে আর সব সত্যি কথা বলে দেয় যে ফ্যাং কোনো মানুষ নয়, বরং সে একটি রোবট। এদিকে কিয়ান ফ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে ওই সুটকেসটির মধ্যেই আমার ইঞ্জেকশন রাখা আছে? ফ্যাং বলে, আমার মধ্যে তো এমন অনেক অপশনই সেট করা আছে যা থেকে আমি খুব সহজেই সবকিছু জানতে পেরে যাই। যাই হোক, রাতের বেলা কিয়ান শাওয়ার নেওয়ার সময় ফ্যাংকে ডাক দিয়ে বলে সে যেন তার চুল ক্লিন করে দেয়। ফ্যাং তার চোখ এভাবে বন্ধ করে ভিতরে প্রবেশ করে। কিয়ান বলে, তুমি এভাবে চোখ বন্ধ করে রাখলে তো কিছুই দেখতে পাবে না। ফ্যাং মনে মনে ভাবে, হসপিটালে থাকতে তো আমি কত লোকের বডি দেখেছি, কিন্তু এই কিয়ানের বডিটা দেখতে আমার এত লজ্জা লাগছে কেন? তারপর ফ্যাং চোখ থেকে মাস্ক সরিয়ে কিয়ানের চুল ক্লিন করতে থাকে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো ফ্যাং মানুষ হওয়ার পরও কিয়ানকে টাচ করলে তার সে ভয়ঙ্কর রোগটা দেখা দেয় না। আর এমনটা হওয়ার কারণ কি সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। তারপর দেখা যায় ফ্যাং তো এখানে চার্জ শেষ হয়ে যাওয়ার নাটক করতে থাকে। কিয়ান তখন তাকে কোলে উঠিয়ে নেয় আর বলতে থাকে, রোবটটা এত ভারী হয়ে গেল কি করে? এটা শুনে ফ্যাং তো মনে মনে ভাবতে থাকে, তার মানে সে কি আমাকে মোটা বলছে? তারপর কিয়ান ফ্যাংকে বেডে শুয়ে দিতে চলে যায়। পরের দিন সকালে কিয়ান ফ্যাংকে বলে, তুমি আজ তোমার চার্জ ফুল করে নিও, কারণ রাতে আমরা মিস্টার লিয়ের বাসায় ডিনারে যাব। রাতে তারা দুজন মিস্টার লিয়ের বাসায় চলে আসে। লি ফ্যাংকেও তাদের সাথে বসতে বলে, কিন্তু কিয়ান বলে তার বসার কোনো দরকার নেই। আসলে কিয়ান তো জানতো ফ্যাং একটা রোবট, তাহলে তার আবার খাবার টেবিলের বসার কি দরকার? সে কি আর তাদের মতো করে খাবার খেতে পারবে? শুধু শুধু এখানে বসে কি করবে? ফ্যাং তখন ওয়াশরুমে যাওয়ার নাম করে সেখান থেকে সরে আসে আর তার পিছু পিছু লিলিও আসে।
সে বলে, আমি যতদূর জানি তুমি একটা রোবট, তাহলে রোবটের আবার ওয়াশরুমে যাওয়ার কি প্রয়োজন? ফ্যাং তখন রোবটের মতো করে আচরণ করতে থাকে। লিলি বলে, এবার নাটক করা বন্ধ করো, আমি সব সত্যি জেনে গিয়েছি যে তুমি কোনো রোবট নাও, তুমি আসলে একটা মানুষ। আসলে লিলি ইয়ানের ল্যাবে গিয়েছিল, তারপর তার থেকে সব সত্যিটা জেনে গিয়েছিল। ফ্যাং লিলিকে বলে, তুমি চিন্তা করো না, আমি কিয়ানকে তোমার কাছ থেকে কেড়ে নিব না। এবার বাইরে এসে তারা দেখে কিয়ান এবং মিস্টার লি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এজন্য ফ্যাং তখন কিয়ানকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি আসার পর কিয়ান ফ্যাংয়ের হাত ধরে বলে, তুমি একটা রোবট, তুমি যদি রোবট না হতে তাহলে অনেক ভালো হতো। সে ফ্যাংকে আরো বলে, তুমি কি তোমার মেমোরি থেকে কোনো স্মৃতি ডিলিট করতে পারো? উত্তরে ফ্যাং বলে, হ্যাঁ পারি। এবার কিয়ান বলে, এখন আমি যা করব তুমি সেটা তোমার মেমোরি থেকে ডিলিট করে দিবে। এই বলে সে তো ফ্যাংকে সে একটা রোমান্টিক কিস করে বসে, যা দেখে ফ্যাং তো অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সাথে সে একটু একটু খুশিও হয়, যার কারণে সে ভাবতে থাকে, আমি কি আবার ফ্যাংকে পছন্দ করতে শুরু করেছি নাকি? আমার এত খুশি লাগছে কেন? যাই হোক, এবার কিয়ানের ঘুম ভাঙার পর তার কালকের রাতের ঘটনাটা মনে পড়ে যায়। এই জন্য সে তো অনেক লজ্জা পাচ্ছিল। তারপর কিয়ান ফ্যাংকে বলে, কাল রাতে আমি ড্রাঙ্ক ছিলাম, আমি জানি না কাল আমি কি করেছি। ফ্যাং বলে, সে তার মেমোরি থেকে কালকের সব ঘটনা ডিলিট করে দিয়েছে, তাই তারও এ ব্যাপারে কোনো কিছুই মনে নেই। এর পরের সিনে দেখা যায় কিয়ান তার অফিসে এসে ল্যাপটপে একটি ফুটেজ দেখছিল। আসলে যেদিন সে মিস্টার লিয়ের বাসায় গিয়েছিল সেদিন এই ক্যামেরাটি সেট করেছিল, যাতে সে মিস্টার লিয়ের কোম্পানি নিয়ে ষড়যন্ত্র করার প্ল্যান সম্পর্কে জানতে পারে। তো এখানে ফ্যাং আর লিয়ের কথাবার্তাগুলো রেকর্ড হয়ে গিয়েছিল। কিয়ান এখান থেকে জেনে যায় তার সাথে এতদিন কোনো রোবট নয়, বরং সত্যিকারের একজন মানুষই ছিল। অথচ কিয়ান একবারের জন্য বুঝতে পারেনি যে এই মেয়েটা কোনো রোবট নয়, বরং মানুষ। অন্যদিকে দেখা যায় ইয়ান আসল রোবটটি ঠিক করে কিয়ানের বাড়ি নিয়ে এসেছে। ফ্যাং বাইরে এসে তার ভাই আর লিলিকে হাত ধরে থাকতে দেখে বলে, তুমি তার হাত কেন ধরেছ? তোমরা কি ডেট করছো নাকি? ইয়ান তখন ফ্যাংকে বলে, তাদের দুজনের হাত আঠার জন্য একসাথে লেগে গিয়েছে। সে আরো বলে, আমি রোবটটি ঠিক করে নিয়ে এসেছি, এখন থেকে তোমাকে আর এখানে থাকতে হবে না, আর এই রোবট হওয়ার অভিনয় করতে হবে না। এই বলে ইয়ান ফ্যাংকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক ওই সময় কিয়ানও বাড়ি চলে আসে। কিয়ানের সামনে তো দুজন ফ্যাংই দাঁড়িয়েছিল, তবে আজকে আসল ফ্যাং কিয়ানকে সব সত্যিটাই বলে দেয়। কিয়ান তখন অনেক রেগে যায় আর বলে, তোমরা সবাই শুধু আমার সাথে চিটি করো, কেন এমন করো আমার সাথে? ইয়ান এগিয়ে এসে বলতে থাকে, এতে ফ্যাংয়ের কোনো দোষই ছিল না, রোবটটা ঠিক করার জন্য আরো কিছুদিন সময় প্রয়োজন ছিল, তাই সে তার বোন ফ্যাংকে রোবট সাজিয়ে এখানে পাঠিয়েছিল। কিয়ান বলে, তোমরা দুই ভাই বোনই ধোঁকাবাজ। লিলি তখন কিয়ানকে বলে, তুমি কি ফ্যাংকে পছন্দ করতে শুরু করেছো? তা না হলে এভাবে রিয়াক্ট কেন করছো? তখনই আবার ফ্যাং আর কিয়ান একসাথে বলে ওঠে, কখনোই না, আমরা কেউ কাউকে একদম পছন্দ করি না। তারপর দেখা যায় ফ্যাং কিয়ানের বাড়ি থেকে ফিরে এসে আবারও তার আগের জবে জয়েন করে, কিন্তু এখন সব সময় তার কিয়ানের কথাই মনে পড়ে। অন্যদিকে দেখা যায় কিয়ানকে সব সময় যে ডক্টর চেক আপ করত তিনি বলছিলেন, আমার মনে হয় ওই মেয়েটির জন্য আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। ডক্টর এখানে ফ্যাংয়ের কথাই বলছিল। ডক্টর কিয়ানকে আরো বলে, আপনি সুস্থ হয়েছেন কিনা তা পরীক্ষা করার জন্য চাইলে আপনি আমাকে টাচ করতে পারেন, কিন্তু কিয়ানের সাহস না হয় সে আর ডক্টরকে টাচ করে না। আর কিয়ানও কিন্তু ফ্যাংকে অনেক মিস করতে থাকে। রাতের বেলা হঠাৎ করে কিয়ানের ভীষণ জ্বর আসে। যেহেতু ফ্যাংয়ের কাছে এখনো ওই ওয়াচটি ছিল, তাই সে বুঝতে পারে কিয়ান এখন একদমই ঠিক নেই। এই জন্য সে তাড়াতাড়ি করে কিয়ানের বাড়িতে চলে আসে। এখানে এসে সে তো কিয়ানের অনেক টেক কেয়ার করে এবং সকাল হওয়ার আগেই এখান থেকে আবার চলেও যায়। তারপর কিয়ান সকালে উঠে এখানে মেডিসিন রাখা দেখতে পায়, আর সে বুঝতে পারে যে ফ্যাং কাল রাতে এখানে এসেছিল। অন্যদিকে ফ্যাং তার ভাইকে বলছিল মনে হয় তার কোনো বড় ধরনের রোগ হয়েছে। ইয়ান জিজ্ঞাসা করে কিরকম রোগ? ফ্যাং বলে তার কাছে মনে হচ্ছে সে কিয়ানকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে কিয়ানকে দেখা যায় সে অনেকটা রাগ নিয়ে বাস্কেটবল খেলছিল। সেখানে তখন ইয়ান আসে আর বলে, চলো আমরা দুজন একসাথে বাস্কেটবল কম্পিটিশন করি, খেলায় যে জিতে যাবে তাকে অপরজনের একটি কথা রাখতে হবে।
এখানে তারা দুজন খেলতে শুরু করে দেয়। প্রতিবারই দুজনের মধ্যে ড্র হচ্ছিল, কিন্তু একবার কিয়ান ইচ্ছে করে হেরে যায়। ফলে ইয়ান তখন কিয়ানকে বলে, আমি একজন ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, এই জন্য আমার বাবা মা চাইতো ফ্যাং যেন সবসময় আমার খেয়াল রাখে, আর এই কারণে আমি ফ্যাংয়ের মতো দেখতে একটি রোবট বানিয়েছি, যাতে করে ওই রোবটটি আমার খেয়াল রাখতে পারে। আর আমি চাই না আমার বোন অন্য একটা ছেলের জন্য এত আপসেট থাকুক। আসলে আমার বোন তোমাকে ভালোবেসে ফেলেছে, আমি চাই তুমি তার সাথে গিয়ে কথা বলো। কিয়ান জিজ্ঞাসা করে, এখন ফ্যাং কোথায় আছে? ইয়ান জানিয়ে দেয় ফ্যাং এখন কোথায় আছে। এদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই, সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কেউ একজন তাকে ফলো করতে থাকে। এতে ফ্যাং তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে সঠিক সময়ে সেখানে কিয়ান এসে ফ্যাংকে বাঁচিয়ে নেয়। তবে এতে করে কিয়ান অনেকটা আহত হয়ে যায়। ফলে ফ্যাং তো কিয়ানের জন্য অনেক চিন্তায় পড়ে যায়। সে তাকে বাড়ি নিয়ে এসে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। যেহেতু ফ্যাং তাকে টাচ করেছিল, এই জন্য সে ভেবেছিল কিয়ানের হয়তো এখন অ্যালার্জি অ্যাটাক শুরু হয়ে যাবে। তাই সে আগে থেকে কিয়ানকে তার মেডিসিন কোথায় রাখা আছে তা জিজ্ঞাসা করে। কিয়ান তখন বলে এখন সে একদম সুস্থ, আর ফ্যাংই তাকে সুস্থ করে তুলেছে। আসলে কিয়ান ফ্যাংকে রোবট ভেবে টাচ করত, ফলে তার ভিতরে মানুষের প্রতি যে ঘৃণাটা ছিল সেটা ফ্যাংকে টাচ করে কাজ করতো না। আর এই কারণেই ফ্যাংকে টাচ করার পর তার কখনোই কোনো অ্যালার্জি অ্যাটাক হয়নি। আর ফ্যাংয়ের সাথে মিশতে মিশতে তার মানুষের প্রতি সে ক্ষোভটাও চলে গিয়েছিল। এই কারণে সে এখন সুস্থ হয়ে গিয়েছে। তারপর ফ্যাং সেখান থেকে চলে যেতে গেলে কিয়ান তাকে থামিয়ে নিজের ভালোবাসাটাও প্রকাশ করে ফেলে। আর এখানে তারা দুজনই দুজনের মনের কথা একজন আরেকজনকে বলে দেয়, আর একজন আরেকজনকে অ্যাকসেপ্টও করে নেয়। ফলে তারা এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। সেই সাথে তারা কিছুটা কাছাকাছিও চলে আসে। তারপর দেখা যায় কিয়ান ফ্যাংকে তার সেই সিক্রেট রুমটিতে নিয়ে যায়। সে তাকে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের কথাটি জানায়। কিয়ান আরও জানায় তার কাছে মনে হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং প্ল্যান করেই তার বাবা মাকে হত্যা করা হয়েছিল। কিয়ানের এখন একটাই লক্ষ্য, তার বাবা মায়ের খুনিকে খুঁজে বের করা। ফ্যাং বলে এখন থেকে সেও এই বিষয়ে কিয়ানকে সাহায্য করবে এবং সে সবসময় কিয়ানের পাশে থাকবে। পরের দিন কিয়ান ফ্যাংকে নিয়ে ওই কার অ্যাক্সিডেন্টের জায়গায় চলে আসে। এখানে আসার পর কিয়ান অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কেননা তার সব পুরনো স্মৃতিগুলো আবারও মনে পড়ে যাচ্ছিল। ফ্যাং তখন তাকে সামলায়। তারপর কিয়ানের কাছে তার আঙ্কেল ফোন করে জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে। কিয়ান বলে সে এখন ওই অ্যাক্সিডেন্টের জায়গাতেই রয়েছে যেখানে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কথাটি শোনার পর আঙ্কেল চাও তো অনেক বেশি অবাক হয়ে যায়। তিনি তাড়াতাড়ি করে হসপিটাল থেকে বের হতে শুরু করে। এদিকে তারা দুজন ওই জায়গায় যখন কোনো প্রমাণ খুঁজছিল তখন তারা একটি স্টার খুঁজে পায়। কিয়ানের মনে পড়ে তার মা তাকে বলেছিল এই স্টারগুলোকে ফলো করতে। তারা তখন স্টারগুলো ফলো করতে করতে একটি জায়গায় চলে আসে। তারা সেখানে একটি বক্স খুঁজে পায়। কিয়ানের বাবা মা একবার তাকে এই গিফটটি দেওয়ার কথা বলেছিল। অবশেষে কিয়ান তার বাবা মায়ের দেওয়া শেষ গিফটটিও খুঁজে পেয়ে যায়। এতে সে অনেক বেশি খুশি হয়। পরের সিনে দেখা যায় কিয়ান আর ফ্যাং যখন বাড়িতে রোমান্স করছিল তখনই সেখানে আঙ্কেল চাও আসে আর বলে মিস্টার লি আবারও কোনো ষড়যন্ত্র করছে কোম্পানি সিইও হওয়ার জন্য। কিয়ান আর ফ্যাং তখন বেশ ভাব নিয়ে অফিসে চলে আসে। তারপর সবাইকে একটি ফাইল দেখায়। কিয়ান বলতে থাকে তার বাবা মা তার নামে কোম্পানির আরো কিছু শেয়ার লিখে রেখে গিয়েছিল, যার ফলে এই কোম্পানির সিইও সে বাদে আর কেউ হতেই পারবে না। এসব কিছু দেখে মিস্টার লি সেখানে অসুস্থ হয়ে যায়। এদিকে আমরা আঙ্কেল চাওকে দেখি, তিনি কিয়ানের ওই সিক্রেট রুমে এসেছিল। এখানে তিনি বলতে থাকে কিয়ান তুমি কখনোই জানতে পারবে না এসব কিছুর পিছনে আমি রয়েছি, এমনকি তোমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টটাও আমিই করিয়েছিলাম। চাও এখান থেকে বের হওয়ার সময় দেখে দরজাটি লক হয়ে গিয়েছে। আসলে এই সব কিছু কিয়ান আর ফ্যাং আগে থেকে প্ল্যান করে রেখেছিল। তারা আগেই জানতে পেরে গিয়েছিল সবকিছুর পিছনে আঙ্কেল চাওই রয়েছে। আঙ্কেল চাও এখানে কিয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে। কিয়ান বলে আপনি অনেক খারাপ একজন মানুষ, আমার বাবা মা আপনাকে পরিবারের একজন সদস্য হিসেবে দেখতো, আর আপনি কিনা তাদের সাথে এরকম করলেন। আপনার টাকার যদি এতই প্রয়োজন ছিল তাহলে আপনি তাদেরকে একবার বলেই দেখতেন, কিন্তু আপনি তো তা করেননি।
কিয়ান ওনাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। তারপর দেখা যায় একটি ইভেন্টে কিয়ান সবার সামনে বলে সে ইয়ানের প্রজেক্টের উপরে অফিসিয়ালি ইনভেস্ট করতে চায়। আর আমরা এখানে লিলিকেও দেখতে পাই, সে এখন কিয়ানকে ভুলে ইয়ানকে আপন করে নিয়েছে, মানে সে এখন ইয়ানকে ভালোবাসে আর তারা দুজন কাপল হয়ে যায়। তারপর কিয়ান মিস্টার লির সাথে দেখা করতে যায়, কারণ প্রথমে তো সে তাকেই সবকিছুর জন্য সন্দেহ করেছিল। মিস্টার লি বলে কোনো ব্যাপার না, তাছাড়া আমি তো কোম্পানির ভালোর কথা ভেবে সিইও হতে চেয়েছিলাম, তবে আমি এখন বুঝতে পেরেছি এই কোম্পানিকে তোমার থেকে আর কেউই ভালোভাবে পরিচালনা করতে পারবে না। কিয়ান মিস্টার লির হাত ধরলে মিস্টার লি বলে, আরে আমাকে টাচ করার পরও তো দেখছি তোমার কোনো অ্যালার্জি হচ্ছে না, তার মানে তুমি এখন একদম সুস্থ আছো। কিয়ান বলে, হ্যাঁ, আমাকে ফ্যাংই সুস্থ করে তুলেছে। তারপর দেখা যায় ফ্যাং আর কিয়ান একসাথে অনেক খুশি ছিল আর তারা এখানে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছিল। আর তাদের এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।